আজকে আমি পড়াবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বাউডের লেখা। তো প্রথমে আমরা কবি সম্বন্ধে জানবো, তারপরে আমরা কবিতাটি আলোচনা করব। জিন নিকোলাস আর্থার রিম্বাউড 1854 টু 1891। জিন নিকোলাস আর্থার রিম্বাউড 1854 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1891 সালে। ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট ফ্রম দ্য 19th সেঞ্চুরি। তিনি ছিলেন একজন ফরাসি দেশের কবি 19 শতকের। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি। তিনি তার কবিতা লেখা শুরু করেছিলেন ইভেন বিফোর হি রিচড হিজ টিনস। তিনি তার কিশোর বয়সে পৌঁছানোর আগেই কবিতা লেখা শুরু করেছিলেন। হি স্টপড, তিনি থামিয়েছিলেন রাইটিং পোয়েট্রি, কবিতা লেখায় অ্যাট দ্য এজ অফ 19 বছর বয়সে। তাহলে তিনি কিশোর বয়সের আগেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন এবং 19 বছর বয়সেই কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলি হলো টু মিউজিক, ইভিনিং প্রেয়ার। দ্য প্রেজেন্ট পোয়েম অরিজিনালি টাইটেলড লে ডরমিউর লে ভ্যাল। বর্তমান কবিতাটি অর্থাৎ এই কবিতাটি আসলে অরিজিনালি টাইটেল ছিল লে ডরমিউর লে ভ্যাল, ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েজিস 1872। 1872 সালে তার কবিতার সংকলন পোয়েজিসে এই কবিতাটি ছিল এবং কবিতাটি ফরাসি ভাষায় লেখা ছিল। দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট দ্যাট হ্যাজ 14 লাইন্স ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট। তো দিস পোয়েম ইজ রিটেন, এই কবিতাটি লেখা হয় ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট, ইটালীয় সনেটের মডেলে। দ্যাট হ্যাজ 14 লাইন্স, যে সনেটের 14টি লাইন, ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট, এবং অক্টেভ এবং অষ্টক এবং সেস্টেট বলতে ষষ্ঠক, অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত। তাহলে আমরা জানি যে সনেট 14 লাইনের হয় এবং অক্টেভ এবং সেস্টেট নামে দুটো স্তবক থাকে, অর্থাৎ 8 লাইনের স্তবক এবং আরেকটা হচ্ছে 6 লাইনের স্তবক। এভাবে এই কবিতাটিও এভাবেই রয়েছে। দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এ কবিতায় অর্থাৎ কবি অন্বেষণ করেছেন, অর্থাৎ আবিষ্কার করেছেন বা তিনি অনুসন্ধান করেছেন দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা। তাহলে কবি যে অনুসন্ধান করেছেন এই কবিতায় যে যুদ্ধের যে অন্তর্নিহিত ব্যর্থতা, সেটা তিনি এই কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন বা অনুসন্ধান করেছেন। দিস থিম ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজ অফ এ বাউন্টিফুল নেচার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। এই থিমটি অর্থাৎ এই বিষয়বস্তু প্রকাশিত হয় ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজ অফ এ বাউন্টিফুল নেচার। তাহলে এই থিমটি পটভূমি হিসাবে একটা উদার প্রকৃতির বিপরীত চিত্রে এবং অ্যান্ড দ্য ট্র্যাজিক ডেথ অফ এ ইয়াং সোলজার, আর করুণ মৃত্যু অফ এ ইয়াং সোলজার, একজন তরুণ সৈনিকের, ইন দ্য মিডস্ট অফ নেচার্স স্প্লেন্ডার, প্রকৃতির দ্যুতিতে, প্রকৃতির সৌন্দর্যে বা প্রকৃতিক জাঁকজমকে। তাহলে প্রকৃতির জাঁকজমকের মাঝে একজন তরুণ সৈনিকের মৃত্যুর যে করুণ কাহিনী, বা করুণ মৃত্যু, সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাবো কবিতায়। আর এই যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে ব্যর্থতা, এখানে কবি পটভূমি হিসাবে চিত্র তুলে ধরেছেন। এবারে আমরা কবিতাটি দেখব। স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ সোলো স্ট্রিম ফ্লোজ। একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি মন্থর নদী বয়ে যায়। তাহলে স্মল মানে ছোট্ট, গ্রিন মানে সবুজ, ভ্যালি মানে উপত্যকা। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার যেখানে, এ সোলো মানে মন্থর, স্ট্রিম মানে নদী, ফ্লোজ বয়ে যায়, অ্যান্ড লিভস আর রেখে যায় লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, দীর্ঘ নদী বরাবর, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ স্টিম দ্য সানস রেজ, পাহাড়ের শিখর থেকে নির্গত হয় সূর্যের রশ্মি। দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা ভরে যায় বা পরিপূর্ণ করে উপত্যকার ফাঁকা জায়গাগুলি। তাহলে সূর্যের আলোগুলো
কী করে পুরো এই উপত্যকার যে ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গাগুলো আলোয় পরিপূর্ণ করে দেয়। তাহলে এই মানে 4 লাইনে দেখলাম যে একটা ছোট্ট উপত্যকা, সবুজ প্রকৃতির, সবুজ উপত্যকা, এবং যেখানে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। আর নদীটাকে মনে হচ্ছে সবুজ উপত্যকায় কী মনে হচ্ছে একটা সিলভারের একটা রূপোর একটা মানে সুতোর মতো দীর্ঘ হয়ে চলে গেছে, ওরকম দেখতে লাগছে। আর মাউন্টেন, পর্বত শিখর থেকে কী হচ্ছে, তোমার সূর্যের আলো নির্গত হচ্ছে, যে সূর্যের আলোগুলো উপত্যকার সেই যেসব জায়গাগুলো ফাঁকা রয়েছে সেগুলো আলোয় ভরে দিচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ করে দিচ্ছে। এখানে স্ট্যান্ডস মানে হচ্ছে রূপালী রেখা বা রূপালী চুলের গোছা, এসবে কল্পনা করা যেতে পারে। বা মেন কথা হচ্ছে নদীটি রূপোর মতো চকচক করছে, রূপালী রেখার মতো হয়ে চলে গেছে সবুজ ঘাসের উপর দিয়ে, এটাই অর্থটা মানে বহন করছে। এ সোলজার ভেরি ইয়াং, একজন সৈনিক খুব অল্প বয়সী, লাইজ ওপেন মাউথড, শুয়ে আছে খোলা মুখ করে। এ পিলো মানে একটা বালিশ, এ মেড অফ ফার্ন, যেটা ফার্ন গাছের তৈরি, বিনিথ নিচে হিজ হেড, অর্থাৎ তার মাথার নিচে রয়েছে একটি ফার্ন গাছের তৈরি বালিশ। তাহলে 2 লাইনে দেখলাম কি একটা সোলজার, একটা সৈনিক যার বয়স খুব অল্প, সে খোলা মুখ করে শুয়ে আছে, আর তার মাথার নিচে আছে একটি ফার্ন গাছের বালিশ। অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। স্ট্রেচড, হাত পা প্রসারিত করে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঝোপঝাড়ের মাঝে। তাহলে আন্ডারগ্রোথ মানে কি? আন্ডারগ্রোথ মানে হচ্ছে গাছের নিচে যে সব ঝোপঝাড় থাকে সেগুলো বলে আন্ডারগ্রোথ। সে আন্ডারগ্রোথ অর্থাৎ ঝোপঝাড়ের মাঝে সৈনিকটি ঘুমিয়ে আছে হাত পা ছড়িয়ে। স্ট্রেচ মানে হচ্ছে এখানে হাত পা ছড়িয়ে থাকা। পেল, ফ্যাকাশে হয়ে। ইন ইজ ওয়ার্ম, তার উষ্ণ, গ্রিন, সবুজ, সানসোকড বেড, সূর্যের আলো মাখা বিছানায়। তাহলে এই সৈনিকটি সূর্যের আলো পড়ছে উপত্যকায়, সেজন্য বলা যে সূর্যে আলো মাখা বিছানা, অর্থাৎ ঝোপঝাড়ের মাঝে ওই যে তৃণভূমি, সে সবুজ উপত্যকা, সেটাকে বলা হয়েছে সানসোকড বেড হিসাবে। এবং সেটা সবুজ দেখতে, যেহেতু তৃণভূমি রয়েছে, ঝোপঝাড় সবুজ, আর সূর্যে আলো পড়ছে সেখানে উষ্ণ হয়ে আছে, তাহলে বলা হচ্ছে যে উষ্ণ, সবুজ এবং সূর্যে আলো মাখা বিছানায় সে শুয়ে আছে ফ্যাকাশে হয়ে। হিজ ফিট, তার পা, অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মাঝে। হি স্লিপস, সে ঘুমিয়ে আছে। তাহলে ফুলের মাঝে তার পা রেখে সে ঘুমিয়ে আছে। হিজ স্মাইল, তার হাসি। ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, শিশুর মতো। জেন্টেল, ভদ্র। উইদাউট গাইল, ছলনাহীন। তাহলে তার হাসিটা হচ্ছে কার মতো? একটা শিশুর মতো। শিশু মানে কি? শিশু হচ্ছে নিষ্পাপ, যাদের মধ্যে কোনো ছলনা থাকে না, ভদ্র, নম্র। তাহলে তার হাসিটা হচ্ছে শিশুর মতো ভদ্র। উইদাউট গাইল, যার মধ্যে যে হাসিতে কোনো ছলনা নেই। আহ নেচার, ওহে প্রকৃতি। কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা। ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামে বাধা দিবে না, ব্যাঘাত ঘটাবে না। অর্থাৎ এখানে গুঞ্জনরত ইনসেক্ট বলতে এখানে পতঙ্গগুলো আছে যারা গুনগুন করে গান করছে বা গুনগুন করছে, সে গুঞ্জনরত পতঙ্গগুলো যারা কী করবে, তার বিশ্রামে ব্যাঘাত দেয় না, ডিস্টার্ব করে না। মানে সে এমনভাবে ঘুমাচ্ছে যে গুঞ্জনরত এই পতঙ্গগুলো তার বিশ্রামে ব্যাঘাত দিচ্ছে না। হি স্লিপস, সে ঘুমায়। ইন সানলাইট, সূর্যের আলোয়। ওয়ান হ্যান্ড ওয়ান হিজ ব্রেস্ট, একটা হাত আছে তার বুকে। অ্যাট পিস, সে শান্তিতে ঘুমিয়ে আছে। ইন হিজ সাইড, তার পার্শ্বদেশে। দেয়ার আর 2 রেড হোলস, দুটো লাল গর্ত। তাহলে এই যে কবিতাটি এত সুন্দরভাবে প্রকৃতি বর্ণনা করেছে, প্রকৃতির সৌন্দর্যের মাঝে একটি সৈন্য শুয়ে আছে, বোঝা যাচ্ছে না যে এটা যুদ্ধবিরোধী কবিতা, কিন্তু শেষ লাইনটাই ইন হিজ সাইড, তার পার্শ্বদেশে, অর্থাৎ সৈনিকটির পার্শ্বদেশে। দেয়ার আর 2 রেড হোলস, সেখানে কী রয়েছে? দুটো লাল গর্ত। লাল গর্ত মানে কি? গুলির চিহ্ন, অর্থাৎ গুলি লেগে সেখান থেকে রক্ত পড়ছে, সেই জন্য বলছে লাল গর্ত। এখানে কবি কল্পনা করেছেন লাল বলতে এখানে মানে রক্তাক্ত ফোঁটা, এখানে গুলির গর্ত হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে সৈনিকটি কী হচ্ছে, সৈনিকটি মারা গেছে,
সে গুলি খেয়ে মারা গেছে, যুদ্ধবিরোধী এটি একটি কবিতা। কিন্তু প্রথম দেখে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ফুটে তুলেছেন কবি। এত সুন্দর মনোরম দৃশ্য, সূর্যের আলো, নদী বয়ে যাচ্ছে সুন্দরভাবে, রূপালি রূপালি তার রেখা, রূপালি ফেনা তার নদীতে, এবং সবুজ সবুজ পতাকার মধ্যে দিয়ে নদীটি বয়ে গেছে, আর সৈনিকটি আরামে শুয়ে আছে ঝোপঝাড়ের মাঝে। এবং কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কবি ফুটে তুলেছেন। কিন্তু লাস্ট লাইনে একটা বিষাদ আমরা দেখতে পাচ্ছি, একটা মৃত্যুর চিত্র দেখতে পাচ্ছি। কিসের মাধ্যমে? শুধু একটা লাইনে, যে তার পার্শ্বদেশে দুটো লাল গর্ত রয়েছে, অর্থাৎ তার পার্শ্বদেশে গুলি লেগেছে, গুলি লেগে মারা গেছে, এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, রক্ত রং লাল। সেই জন্য এখানে এইভাবে কবি ফুটিয়ে তুলেছেন। এই কবিতাটি হচ্ছে একটি যুদ্ধবিরোধী কবিতা। এরকম যুদ্ধবিরোধী কবিতা অনেক বেশ কিছু পোয়েট আছেন যারা খুব বিখ্যাত, যেমন সিগফ্রিড শেসন, উইলফ্রেড ওয়েন, তারা লিখেছেন, খুব ভালো ভালো কবিতা লিখেছেন, যুদ্ধবিরোধী কবিতা লিখেছেন। বাংলা লিখেছেন শঙ্কর ঘোষ, জয় গোস্বামী, এরকম অনেকে লিখেছেন। তা আমরা দেখলাম এর একটি এবং অল্প বয়স্ক একজন লেখক কবি, তিনি সে অল্প বয়সেই এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতার মাধ্যমে কবি ফুটে তুলেছেন যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের যে ব্যর্থতা। যুদ্ধে কোনো কিছু ভালো নিয়ে আসে না, শুধু ধ্বংস নিয়ে আসে। সে করুণ দৃশ্য, ভয়াবহতা, অর্থাৎ যুদ্ধের ব্যর্থতা, এটাই কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একটা সৈনিকের চরিত্রের মাধ্যমে। একটা সৈনিকের প্রকৃতির মাঝে, অর্থাৎ উপত্যকায় শুয়ে থাকার মাধ্যমে, ঘুমে থাকার মাধ্যমে। এবং এই ঘুমে থাকা সেই আমাদের জীবিত অবস্থায় ঘুমে থাকা নয়, মৃত্যু হয়ে ঘুমিয়ে থাকা, সেই জিনিসটাই কবি তুলে ধরেছেন।